ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ফার্স্ট চ্যাপ্টারে যেটা ছিল, ফার্স্ট চ্যাপ্টারে বেশিরভাগ হচ্ছে থিওরি, কেমন? ফার্স্ট চ্যাপ্টারে যেগুলো আছে সেগুলো আমরা আমাদের মতো নিজেরা পড়ে নিতে পারবো। সেকেন্ড চ্যাপ্টারেগুলো হচ্ছে ম্যাথ। এখন সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে যেগুলো আমাদের আসলে করতে হবে, এটা হলো কস্ট শিট। এই কস্ট শিটের নাম শুনেছেন আপনারা? আমরা যেটা আসলে প্রস্তুত করব সেটা হচ্ছে কস্ট শিট, এবং এই কস্ট শিটের মূল কাজ হচ্ছে কস্টটাকে ডিটারমাইন করা। আমরা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করি না, যেমন মনে করেন এটা কি একটা মার্কার। এই মার্কার তৈরি করার জন্য এর ভিতরে কালি দরকার হয়েছে না, প্লাস্টিক দরকার হয়েছে না, সব কিছু ব্যবহার করার পর আমরা কিন্তু এটার একটা সেলস ভ্যালু বের করছি। এই সেলস ভ্যালু বের করার যে প্রসিডিউর, এইটাই হচ্ছে আমাদের কস্ট ডিটারমিনেশন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ইস্যু। আমরা যদি আসলে কোনো একটা ফ্যাক্টরিতে একদিন ভিজিট করতে পারতাম, তাহলে হচ্ছে আমরা একেবারে প্র্যাকটিক্যাল বুঝতে পারতাম যে কীভাবে আসলে কস্টগুলোকে ডিটারমাইন করা হয়। কিন্তু যেহেতু হচ্ছে এটা একটা মানে থিওরিটিক্যাল সাবজেক্টে আমরা এটা পড়তেছি, যদি আসলে ল্যাবে আমরা সেরকম করে দেখতে পারতাম বা যে কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে দেখে আসতে পারতাম, আমাদের জন্য এটা অনেক সুবিধা হতো। তো মোটামুটি আমরা যখন পড়বো তখন আসলে বিষয়গুলোর সাথে একটু কানেক্ট করে নিব, বা যেটা বুঝবো না আমরা আস্তে আস্তে একটা সময় হবে কি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। সূত্র মুখস্থ করব না, কিন্তু যে বিষয়টা আসতেছে সেটা মনে করব যে কিভাবে আসলে আমাদের কি হচ্ছে এই হিসাব করতেছি, এই করার এই বিষয়টা যদি আমরা একটু আয়ত্ত করতে পারি তাহলে একটা সময় আয়ত্ত করতে পারবো। প্রথম স্লাইডে আছে দেখুন অ্যাকাউন্টিং কাকে বলে। অ্যাকাউন্টিং এগুলো তো আপনারা অনেক আগে থেকে পড়ে আসছেন না, এগুলো নিয়ে আর আলোচনা করলাম না। টাইপস অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং মেনলি কত প্রকার? 3 প্রকার: ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোন বিষয় নিয়ে আলোচনা করে? পাস্ট বা হিস্টোরিক্যাল ইভেন্টস নিয়ে। তার মানে হচ্ছে যে সকল ঘটনা বা যে সকল ইভেন্ট কি হয়েছে, অতীত হয়ে গেছে, মানে আজকে থেকে পূর্বে বা এই সময় থেকে পূর্বে যেগুলো ঘটে গেছে, এইগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে আসে। আর কস্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে কোনগুলো আসে? ফিউচার, প্রেজেন্ট এবং ফিউচারগুলো। যেমন মনে করেন কোনো প্রতিষ্ঠান আগামী বছর কোনো সেলস বাজেট নিবে কি না, এই রকম যে সিদ্ধান্তগুলো নিবে, এগুলো কোন অ্যাকাউন্টিংয়ে আসবে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলতে গেলে এটা হচ্ছে প্রাইমারি পার্ট, এটা সেকেন্ডারি পার্ট, কিন্তু দুইটার কাজই কিন্তু একই। ঠিক আছে? আমরা ডিসিশন নেই কোথা থেকে? বেশিরভাগই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে নিই, এবং এই দুইটাই কিন্তু হচ্ছে ইন্টারনাল ইউজার্স। আমরা এটা কারা ব্যবহার করে? ইন্টারনাল অথরিটি যারা আছে তারা এই দুইটা তথ্যকে ব্যবহার করে। বুঝতে পেরেছেন? তার মানে ইউজার্স কারা? এরা ইন্টারনাল ইউজার্স। আচ্ছা, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বিষয়গুলো বলা আছে, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আপনারা এগুলো একটু পড়ে নিয়েন, আপনারা পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, কস্ট এবং এক্সপেন্স এবং লস, এই তিনটার ভিতরে কি পার্থক্য বোঝেন? কোনটা কস্ট, কোনটা এক্সপেন্স, কোনটা লস, এটা আরেকটা বিষয়। এটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিংয়ের ডেফিনেশন গেল। যেমন দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস লন্ডন ডিফাইন্স কস্ট অ্যাকাউন্টিং: the process of accounting for cost from the point at which expenditure is incurred or committed to the establishment of its ultimate relationship with cost center and cost units. এখানে আসলে অনেক বড় করে বলছে, আপনি সিম্পলি মনে রাখেন একটা প্রোডাক্ট তৈরি করার জন্য আমাদের খরচ দরকার হয় না, এই খরচগুলো আমরা যেভাবে অ্যাসার্টেন করি এটাই হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি? হোয়ার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট অ্যাকাউন্টিং it deals with the processing of data generated, financial accounting and cost accounting, decision making also. আচ্ছা, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটা বিষয় দেখুন, এটা আমাদের আগের দুইটা অ্যাকাউন্টিং যেখানে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাওয়া মানে বোঝেন? শেষ হয়ে যাওয়া মানে কি বলুন তো? কার্যক্রম ক্লোজ হয়ে যাওয়া। মনে করুন আমরা যেখানে এসে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিংয়ের কার্যক্রম ক্লোজ হয়ে গেছে, সেখানে এসে কোনটার কার্যক্রম শুরু হবে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এবং এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কাজ হচ্ছে ইন্টারনাল যে সিদ্ধান্তগুলো এইগুলোকে দেওয়া। মনে করেন অনেক সময় হচ্ছে বিভিন্ন প্রপোজাল থাকে কোম্পানিতে, যেমন দেখবেন কন্ট্রাক্ট আছে না, মনে করেন যে হচ্ছে রাস্তার কন্ট্রাক্ট বলেন বা এই যে ঢাকা শহরে যত ডেভেলপারদের কাজ, এই ডেভেলপারদের কাজ যখন আসে তখন কিন্তু ডেভেলপাররা হিসাব করেন যে আমরা ওই কাজটা করব কি না।
তখনই করব কিনা, তখন ওটাকে হিসাব করে দেখে যে আসলে এই বিল্ডিংটা তৈরি করতে এত টাকা খরচ যাবে, এই মুহূর্তে হয়তোবা লেবারের, যেমন হচ্ছে কি এখন নির্বাচনের সময়, এখন অনেক সময় দেখা যাবে কি যে লেবার পাওয়া যাচ্ছে না, কারণ যাতায়াত সমস্যা। তো এই সময়ে আমাদের কিন্তু লেবার কস্ট বেড়ে যেতে পারে। তো এই সকল হিসাব কিতাব করে তারা দেখবে যে না, আমরা এই সময় এই খরচে এটাকে নিতে পারি। তো এই করে ম্যানেজমেন্ট যখন এরকম একটা সিদ্ধান্ত আসবে যে আমরা এই প্রপোজালটা নিব নাকি নিব না, এই সিদ্ধান্তগুলোকে বলে হচ্ছে কি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এবং এই সিদ্ধান্তগুলোকে গাণিতিকভাবে নেওয়ার জন্য যে অ্যাকাউন্টিং করা হয় সেটাই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ক্লিয়ার? সাধারণত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সবসময় ডিসিশন নেই, বুঝতে পারছেন? এখানে ডিসিশন আছে না, এই যে ডিসিশন মেকিং না, মনে রাখবেন যে প্রত্যেকটা জিনিসে কিন্তু কম বেশি ডিসিশন থাকে, কিন্তু ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মানেই ডিসিশন মেকিং। মানে আপনার কাছে দুইটা অল্টারনেটিভ আছে, আপনি দেশে থাকবেন নাকি বিদেশ চলে যাবেন, এখন কোন অল্টারনেটিভটা নেবেন এটা আপনার একটা সিদ্ধান্ত না। আপনি মনে করেন যে বাসা থেকে বেরোচ্ছেন, আপনি হয়তো বা কী করবেন, উবারে করে আসবেন নাকি রিক্সায় করে যাবেন, দুইটার ভিতরে একটা ডিসিশন নিতে হবে। এই সকল কোম্পানিকে বা ব্যবসা প্রতিষ্ঠানকেও কিন্তু অনেক সময় সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে হিসাব, সেটাকে কোন অ্যাকাউন্টিং বলবো? ম্যানেজারাল অ্যাকাউন্টিং। ক্লিয়ার? এরপর আজকে হচ্ছে কত তারিখ? 4 তারিখ, তাই না? লেকচার অন কস্ট শিট। এই আপনারা হাতের লেখা দেখতে পাচ্ছেন? ফ্রন্ট কি বড় করা লাগবে? আর ডেট হচ্ছে 4, তাই না? 4/11/2023। আচ্ছা, এরপরে দেখুন তো আমাদের এখানে দুইটা বিষয় আছে, একটা হলো কস্ট আর একটা হচ্ছে এক্সপেন্স। এই দুইটার ভিতরে কোনো পার্থক্য কি আপনারা বুঝতে পারেন? একটু বলুন তো, আগে ওটা পড়ে দেখেন। স্লাইড দেখতে পাচ্ছেন আপনারা? স্লাইড পড়েন তো, ওখানে কি আছে এটা আপনারা মনে মনে পড়েন, মনে মনে পড়ে দেখেন আপনারা কি বোঝেন। লস দরকার নেই, লস তো বুঝবেন, লস দরকার। আছে মানে কাছাকাছি হয়েছে। আমাদের হচ্ছে কি, আমরা সবসময় যখন হিসাব করব তখন হিসাব করব হচ্ছে কোন কোন জিনিসের ক্ষেত্রে। আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করেছিলাম আমরা, মনে আছে? আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কে কোথায় যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কেমন? আমরা যদি ক্যাপিটালাইজের একটা কথা বলি, ক্যাপিটালাইজেশন, ক্যাপিটালাইজেশন বলতে আসলে এটা হচ্ছে মূলধনীকরণ, মানে সম্পদে পরিণত হয় কিনা। কস্ট যেটা, এইটা কি হয়? ক্যাপিটালাইজেশন হয়। আর এক্সপেন্স ক্যাপিটালাইজেশন হয় না। ক্যাপিটালাইজেশন কি আমি পরে বোঝাচ্ছি। এরপরে হচ্ছে আপনার মানে টোটালি ইউজড আপ, ঠিক আছে? ইউজড আপ মানে কি? শেষ হয়ে যাওয়া না? এটা কিন্তু শেষ হয় না, আর এটা শেষ হয়। এরপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট, এটা হচ্ছে প্রফিট এবং লস অ্যাকাউন্টে কস্ট আসে না, কিন্তু এক্সপেন্স আসে। আচ্ছা দাঁড়ান, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এটা হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড যখন আমরা করি, তখন তো মনে করেন ওখান থেকে হচ্ছে কি বাদ যাচ্ছে, আপনার
কস্ট বাদ যাচ্ছে বা কস্ট অফ গুডস সোল্ড যেটা আছে ওইটা আসতেছে না, ওইটা হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড যেটা বিক্রি হয় সেইটার আসে, বুঝতে পারেন না? আর ওখানে তো সমাপনী মজুদ পণ্য হিসেবে আমরা একটা জিনিস লিখে রাখি না, এটা সমাপনী মজুদ পণ্যর ভেতরে এটা আসে, ঠিক আছে? আর একটা হচ্ছে এই ব্যালেন্স শিট, সংক্ষেপে বিএস লিখলাম, বুঝতে পারবেন তো? এই ব্যালেন্স শিটে কি আমাদের স্যালারি কিংবা অন্য কিছু আসতো? তার মানে কি এইটা আসবে, কস্ট আসবে কিন্তু এক্সপেন্স আসবে না। যেমন উদাহরণ দিচ্ছি, যেমন মনে করুন যে কোনো একটা প্রোডাক্ট কস্ট, বুঝতে পারছেন? যেমন এটা হতে পারে যেমন ডিরেক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে, স্পেসিফিক উদাহরণ। আর মনে করেন এক্সপেন্স, এক্সপেন্সের ক্ষেত্রে কস্ট হচ্ছে যেমন ডিরেক্ট ম্যাটেরিয়াল, এটা একটা খরচ। এক্সপেন্সের ক্ষেত্রে মনে করেন স্যালারিস, স্যালারিসটা কি এক্সপেন্স। একটা জিনিস মনে রাখবেন, এই এক্সপেন্সটা হচ্ছে ওই নির্দিষ্ট বছরে শেষ হয়ে যায়, পরের বছরে টেনে নেওয়া যায় না, কিন্তু কস্ট পরের বছরে টেনে নেওয়া যায় বা ক্যাপিটালাইজ হয়। কারণ কি, আপনি মনে করুন একটা এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে না, ডিরেক্ট ম্যাটেরিয়াল এইটা হচ্ছে কস্ট। কোনটা? ডিরেক্ট ম্যাটেরিয়ালের যে মূল্যটা, এটা হচ্ছে কস্ট। মনে করুন আমরা এই মার্কারটা তৈরি করলাম, তাই না? তৈরি করার জন্য ডিরেক্ট ম্যাটেরিয়াল কোনটা? এর প্লাস্টিক আর কালি, দুইটা না? এই মার্কারটা যদি ওই বছর বিক্রি করতে না পারি, এই মার্কারটা আবার পরবর্তী বছর হিসাবকালে চলে যাবে না? চলে যাবে না? তাহলে এর ভেতরের যে এই ডিরেক্ট ম্যাটেরিয়ালের যে খরচটা, কস্টটা এর ভেতর থেকে যাচ্ছে না? থেকে আমার ওই ব্যালেন্স শিটের সম্পত্তি হিসাবে ক্লোজিং ইনভেন্টরি হিসেবে দেখে রাখতেছি না? তার মানে এটা কি পরবর্তী বছর চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই জন্য যেটা হচ্ছে কস্ট, যেমন ডিরেক্ট ম্যাটেরিয়াল একটা কস্ট, এটা ক্যাপিটালাইজ হয় মানে কি পরবর্তী সম্পদের ভেতরে অন্তর্ভুক্ত হয়। কিন্তু এক্সপেন্স যেটা, যেমন স্যালারিস, আমরা কি করতেছি স্যালারিস দিয়ে দিচ্ছি, এটা কি কোনোভাবে এটা কি অ্যাসেটের ভেতরে যাওয়া সম্ভব? এখন বলতে পারেন প্রিপেইড হলে তো সম্ভব, কিন্তু আমরা প্রিপেইড ওইটা হিসাব করতেছি না, রেগুলার বেসিসটা হিসাব করতেছি। তার মানে কি হবে দেখুন, কস্ট যেটা এটা ক্যাপিটালাইজ হয় মানে পরবর্তী বছরে এটাকে সম্পদের ভেতরে রেখে পরবর্তী বছরেও নিয়ে যাওয়া যায়। কিন্তু এক্সপেন্স কি পরবর্তী বছরে কখনো নিয়ে যাওয়া যায়? এটা নিয়ে যাওয়া যায় না, কারণ এটা ওই নির্দিষ্ট বছরে ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই ব্যবহার হয়ে যাবে। যেমন মনে করুন যে কোনো প্রতিষ্ঠানে যারা কর্মচারী আছেন ওদের যে স্যালারি, ওটা কি মনে করেন যে বছরেরটা সে বছরে দিয়ে দেয় না? ওটা কি বলে যে হ্যাঁ আপনারা গত বছরেও স্যালারি দিছি তাহলে এই বছরে দিব না? এটা কি বলা যায়? তার মানে এটা ক্যাপিটালাইজ হচ্ছে না। কিন্তু প্রোডাক্ট যদি সেল না হয় এটা কি পরবর্তী বছর চলে যাচ্ছে না? তার মানে এই ম্যাটেরিয়াল কস্টটা কিন্তু ক্যাপিটালাইজ হচ্ছে, সম্পত্তির ভিতরে থেকে পরবর্তী বছরে ট্রান্সফার হচ্ছে। ইউজ আপ, একটা জিনিস দেখুন তো, কস্ট কি একটা নির্দিষ্ট বছরের ভিতরে ইউজড আপ হয়ে যাচ্ছে? যদি বিক্রি না হয়, যদি আমার প্রোডাক্ট বিক্রি না হয় তাহলে কি ওইটা একেবারে শেষ হয়ে যাচ্ছে? হচ্ছে না। কিন্তু মনে করেন প্রোডাক্ট বিক্রি হোক বা না হোক, ম্যানেজারকে যে স্যালারি দিছি আবার কি ওটা দেওয়া লাগবে না? ওই বছরেরটা তো ওই বছরই চলে গেছে, তার মানে এটা ইউজড আপ হচ্ছে। এবার হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট এবং লস অ্যাকাউন্টের এই ডেবিট পাশে বসে কোনটা? আপনার স্যালারিস। আবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আমরা যদি ধরি যেটা হচ্ছে কি ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে কি বসে? ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি আসে না, যে আসলে আমাদের সমাপনী মজুদ পণ্য কতটা ছিল ওইটা। এবার ব্যালেন্স শিটে দেখুন, ব্যালেন্স শিটে ক্লোজিং ইনভেন্টরি যায় না, ক্লোজিং ইনভেন্টরির ভিতরে কস্ট থাকে। আর ব্যালেন্স শিটে কি স্যালারিস যায়? যায় না। তো এইটা হচ্ছে কস্ট এবং এক্সপেন্সের মূল পার্থক্য, বুঝতে পেরেছেন? দেখেন তো, কস্টটা হচ্ছে আমার নির্দিষ্ট যে হিসাব বছর, ওই বছরের এই কস্টটা হচ্ছে কি আমাদের যে জিনিসগুলো সম্পত্তিতে রূপান্তর করা সম্ভব ওই জিনিসগুলোকেই কস্ট বলা হয়। আর যেই জিনিসগুলোতে আসলে সম্পত্তিতে রূপান্তর করা সম্ভব না সেটা কি বলা হয়? এক্সপেন্স বলা হয়। এবং এই এক্সপেন্সটা হচ্ছে
একটা নির্দিষ্ট বছরে প্রফিট তৈরি করার কাজে ইউজড আপ হয়ে যায়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে রেগুলার আপনার কি বলবে এক্সপেন্ডিচার বা রেগুলার আউটফ্লো অফ ক্যাশ। ক্লিয়ার? এইটা এই কস্ট এবং এক্সপেন্সের ভেতরে এটা হচ্ছে মূল পার্থক্য। দুইটা দ্বারাই আউটফ্লো অফ ক্যাশ, কিন্তু এইটা দিস আউটফ্লো অফ ক্যাশ ক্যান বি ইনক্লুডেড ইন অ্যাসেট, but this type of outflow of cash cannot be included as asset. Clear? ওকে, এটা হচ্ছে মূল জিনিস। একটা জিনিস মনে রাখবেন, কস্টের শেষে টি আছে না, তার মানে আমি মনে রাখতে পারি না যেমন অ্যাসেটের শেষেও কি আছে, টি আছে। তার মানে কস্ট থেকে অ্যাসেট দুইটাই সেম, মানে কস্টকে অ্যাসেটে কনভার্ট হয়। আর এক্সপেন্সে কি কোথাও টি আছে? নাই। তার মানে এক্সপেন্স অ্যাসেটে কখনোই কনভার্ট হবে না। মনে থাকবে তো? কিছু জিনিস টেকনিক করে মনে রাখতে হয়। ওকে, এরপরে আসি, এটা হচ্ছে মূল পার্থক্য। এছাড়া আসলে দুইটাই তো আউটফ্লো অফ ক্যাশ, মনে থাকবে? এরপরে আসি, কস্ট ক্লাসিফিকেশন। এইটা আসলে কি বলবো, মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কস্ট ক্লাসিফিকেশন, আমাদের কয়েক প্রকার কস্ট ক্লাসিফিকেশন আছে। এর ভেতরে এই দুই প্রকার কস্ট ক্লাসিফিকেশনটা আমাদেরকে একটু মুখস্থ করে ফেলতে হবে। মানে মুখস্থ আমি করতে বলছি না, মানে এমন বেশি বা বেশি বেশি পড়তে হবে যাতে এইটা ভোলার উপায় না থাকে। কারণ প্রথম আপনারা এই যে মনে করেন যদি পরবর্তীতে অ্যাকাউন্টিং মেজর নেন বা মনে করেন অ্যাকাউন্টিংয়ে যদি সিএ করতে যান, তাহলে যে সাবজেক্টটা আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিংয়ের বেসমেন্টটা। এইটার মানে বেসমেন্টগুলো যদি খুব ভালোভাবে বুঝে যান, তাহলে দেখবেন যে আপনি যখন সিএ করতে যাচ্ছেন তখন কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা আপনি কিছু না পড়ে পরীক্ষা দিয়েও পাস করতে পারবেন। বুঝতে পেরেছেন এটা? তাহলে দেখুন, এই প্রথম দুইটা পার্থক্য বা ক্লাসিফিকেশন আমাদের অনেক সুন্দর করে পড়তে হবে। কি করে পড়তে হবে? অনেক সুন্দর করে। এক নাম্বার হচ্ছে ন্যাচারাল ক্লাসিফিকেশন অফ কস্ট। আমরা কি করতেছি? ন্যাচারাল মানে কি বলুন তো? মানে স্বাভাবিক। আমরা নেচারে যেটা থাকে সেটা তো স্বাভাবিক বলি না? যেমন সূর্য উঠতেছে, মানে 24 ঘন্টা হচ্ছে, আবার অস্ত যাচ্ছে, মানে এটাকে আমরা স্বাভাবিক ধরে নিছি। তো ন্যাচারাল বলতে বোঝাচ্ছি যে যেটা হচ্ছে স্বাভাবিক। তাহলে দেখুন, স্বাভাবিকভাবে আমরা কস্টকে কতভাবে ক্লাসিফাই করছি? 5টা। কি কি? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্সেস, ফ্যাক্টরি ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। আমাদের এখানে তাহলে টোটাল কস্ট কয়টা বলেন তো? 5টা। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্স, ফ্যাক্টরি ওভারহেড আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। আর কস্ট বিহেভিয়ার অনুযায়ী কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে ভেরিয়েবল, আর একটা হচ্ছে মিক্সড। আপনার পরীক্ষায় আসতে পারে এরকম যে এক্সপ্লেইন কস্ট ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু কস্ট বিহেভিয়ার। সেক্ষেত্রে আপনার কয়টা? এই 3টা জিনিস পড়তে হবে। বুঝতে পেরেছেন? এই 2টা টাইপস একটু খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। অনেক সময় এরকম বলে দেয় যে কস্ট বিহেভিয়ার অনুসারে আপনি হচ্ছে এটাকে কি করুন? বর্ণনা করুন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই 3টা জিনিস বর্ণনা করতে হবে। এখন আমরা একটু ডিটেলসে চলে যাই যে আসলে কোনটা দ্বারা কি বোঝাই। ওভারহেড মানে কি? ওভারহেড মানে একটু বলে রাখি, আমরা এই যে ওভারহেড লিখছি না, ওভারহেড মানে হচ্ছে ইনডিরেক্ট। আপনারা একটু লিখে রাখেন, অনেক সময় ওভারহেড আসলে বুঝতে সমস্যা হয় যে আসলে ওভারহেডটা কি। এই লেখা কি আপনারা দূর থেকে বুঝতে পারেন? দেখেন তো, নাকি বড় করব? ওভারহেড মানে হচ্ছে ইনডিরেক্ট কস্ট। আমরা আসলে এখানে ইনডিরেক্ট কস্ট ব্যবহার করতে পারতাম, কিন্তু দেখা যাচ্ছে যে
অনেক জায়গায় এটাকে ওভারহেড হিসাবে বা উপরি ব্যয় হিসাবেই বেশি ব্যবহার করে, ঠিক আছে। আমরা যদি মনে করেন দেখুন এইভাবে বললে অনেকটা দেখুন বুঝতে আপনাদের সুবিধা হয়। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্সেস, তারপরে কি আছে দেখুন ফ্যাক্টরি ওভারহেড মানে কি ইনডিরেক্ট ফ্যাক্টরি কস্ট। আবার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড মানে কি ইনডিরেক্ট সেলিং, ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। বুঝতে পেরেছেন? মানে সবসময় মনে রাখবেন ওভারহেড যখনই আসবে তখনই ইনডিরেক্ট। আর ওভারহেড বলতে সাধারণত সবসময় বোঝাবে কোনটা, যেটা ডিরেক্ট না, ঠিক আছে, যেটা ইনডিরেক্টভাবে আপনার এই কাজের সাথে জড়িত থাকবে, ঠিক আছে। এবার আমরা একটু ক্লাসিফিকেশনের ভেতরে যাই। আরও কিছু ক্লাসিফিকেশন আছে আমরা যাব, তবে এই তিনটা একটু প্রথমে যাব। দেখেন তো এটা বুঝতে পারেন কি না, একটু পড়ে দেখেন, আপনারা প্রথমে পড়ে দেখুন, তারপর হচ্ছে আমি এক্সপ্লেন করছি। বোঝা গেল কিছু? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল মানে হলো আমরা যখন যে জিনিসটা তৈরি করতেছি ওখানে মনে কঠিন ভাষা দেওয়া আছে, আমি সহজভাবে আপনাকে বোঝাই। মনে করুন এটা একটা কি মার্কার না, এটা একটা মার্কার। এই মার্কার ডিরেক্ট ম্যাটেরিয়াল মানে হচ্ছে আপনি যে জিনিসটা প্রোডাক্টের ভেতরে টাচ করতে পারবেন। কি করতে পারবেন? টাচ করতে পারবেন। এখানে প্লাস্টিকটা আপনি টাচ করতে পারছেন না, কালিটা টাচ করতে পারছেন না, এই যে যদি টাচ না করতে পারেন, পারতেছেন না এবার? হ্যাঁ, তাহলে এই দুইটা জিনিস হচ্ছে এটার কি করা, ডিরেক্ট ম্যাটেরিয়াল। মানে ডিরেক্ট ম্যাটেরিয়াল হতে গেলে সেইটা টাচেবল হতে হবে। বুঝতে পেরেছেন? মনে করেন আপনি একটা গাড়ি কিনলেন, গাড়িটা টাচ করতে পারতেছেন না, তাহলে যে অংশটুকু টাচ করতে পারবেন সেটা কি ডিরেক্ট ম্যাটেরিয়াল। আবার মনে করুন আপনি বাজার থেকে একটা এসি কিনে নিয়ে আসলেন, তখন এসির যে যে বিষয়গুলো আপনি দেখতে পারবেন বা যেগুলোর ওজন আছে এই বিষয়গুলো তখন কি হবে, ডিরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে, ওজন আছে বলতে সব কিছুরই ওজন থাকে, সাধারণত যেটা হচ্ছে কি ট্যাংজিবল মানে ধরা ছোঁয়া যায়, এইসব বিষয়গুলোই সবচেয়ে বেশি ডিরেক্ট ম্যাটেরিয়াল হিসাবে আসবে। আর ডিরেক্ট লেবার কারা বলুন তো? এই যে একটা ছবি দেখতেছেন না, এই ছবিটাই দেখেন একজন লোক হচ্ছে কি করতেছে, ওই আপনার পার্টস কানেক্ট করতেছে, মানে সরাসরি প্রোডাকশানের সাথে যারা থেকে সরাসরিভাবে কি করতেছে, প্রোডাকশান করতেছে একেবারে ম্যানুয়ালি, যারা হাত দিয়ে সরাসরি প্রোডাকশানটা করতেছে তারা কি হবে, ডিরেক্ট লেবার। বুঝতে পারলেন? এইটাই বসেন আপনারা, এই যে ইন্টারাক্ট হয়ে যাচ্ছে তো আপনি পাশের সরে এটাই বসেন। তার মানে ডিরেক্ট লেবার হচ্ছে কোনটা হবে, যেটা সরাসরি যারা প্রোডাক্ট তৈরি করার কাজে ব্যস্ত, এটা কোনটা হবে, ডিরেক্ট এই লেবার হিসাবে আসবে। ফ্যাক্টরি, হ্যাঁ বলছি, ফ্যাক্টরি ওভারহেড, এরা তো সরাসরি প্রোডাক্টটা তৈরি করতেছে, এ সরাসরি প্রোডাক্টটা তৈরি করতেছে না, তৈরি করতেছে। আবার এ যখন ফ্যাক্টরিতে বসে প্রোডাক্টটা তৈরি করতেছে, ওই ফ্যাক্টরিতে একজন দারোয়ান দরজা পাহারা দিচ্ছে না, ও কি গাড়ি তৈরি করতেছে, কিন্তু ওর দারোয়ানটা রাখা হয়েছে গাড়ি তৈরি করার কাজে না, কারণ দারোয়ানকে যদি না রাখা হতো অনেক লোকজন হয়তো বিভিন্ন কাজে ফ্যাক্টরিতে ঢুকতো না। তো যারা সরাসরি প্রোডাক্টটা ম্যানুয়ালি ডিরেক্টলি এই প্রোডাক্ট তৈরি করার কাজ করে, এটা হচ্ছে ডিরেক্ট লেবার। আর ওই দারোয়ান যে প্রোডাক্ট সরাসরি তৈরি করতেছে না কিন্তু পরোক্ষভাবে এই প্রোডাক্ট তৈরি করার জন্যই তাকে রাখা হয়েছে, সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। ক্লিয়ার?
হ্যাঁ, লেবার ছাড়া অন্য যারা থাকবে তারা তো সরাসরি প্রোডাক্ট তৈরি করতেছে না, তারা তো ইনডিরেক্টলি প্রোডাক্ট তৈরিতে সহায়তা করতেছে। বুঝতে পেরেছেন? এটা আসছি। ইলেকট্রিক বিল আসবে হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্সেসে, মানে না, ইলেকট্রিক বিল যেটা শোনে ডিরেক্ট এক্সপেন্স একটা, আর হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্সেস। আপনার ইলেকট্রিক বিল যেটা, এটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স, কারণ হচ্ছে কি এটা তো প্রোডাক্ট তৈরি করার জন্য ডিরেক্টলি রাখতেছে। হ্যাঁ, প্রোডাকশান বাড়বে বলতে ইলেকট্রিসিটি যেটা, ইলেকট্রিসিটির যে বিলটা, এই বিলটা তো মনে করেন যে আপনার ডিরেক্ট ইনডিরেক্ট এক্সপেন্সেস বা ফ্যাক্টরি এক্সপেন্সেস। আচ্ছা দাঁড়ান, এটা ইলেকট্রিসিটি বিল আসতেছে। ইলেকট্রিসিটি বিল তো যতদূর কি হয় ডিরেক্ট এক্সপেন্স হয় না? রেন্ট, ইন্স্যুরেন্স, প্রপার্টি ট্যাক্সেস, ডেপ্রিসিয়েশন, পাওয়ার ইনডিরেক্টে আসবে। পাওয়ার, লাইট, হিট, কারণ কি যেগুলো হলো আমরা প্রোডাক্টের ভেতরে ট্রেস করতে পারবো, এইরকম বিষয়গুলো বেশিরভাগ আছে যেগুলোকে ইনডিরেক্ট এক্সপেন্স বলে। তাছাড়া আমাদের পাওয়ার যেটা বা ইলেকট্রিসিটি যেটা, এটা কি কোনো প্রোডাক্টের ভেতরে থাকে, সঞ্চিত থাকে? তাহলে কোনো প্রোডাক্টের ভেতরে যদি পাওয়ারটা সঞ্চিত না থাকে, মানে ইলেকট্রিসিটিটা, তাহলে ওটাকে আমরা কোনটার ভিতরে দিব? ইনডিরেক্ট এক্সপেন্সেসের ভিতরে দিব। যেমন মনে করুন, হ্যাঁ, আমাদের এই যে শার্ট তৈরি করার জন্য যে বোতামটা, এই বোতামটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস। মানে এই বোতামের তৈরির জন্য দেখবেন যে আবার এই শার্ট তৈরির জন্য আবার কিছু করতে হয় না, যেমন ওই যে না, এই যে বক্রম দিতে হয় না, কলারে বক্রম দিতে হয়। এই বক্রমটা কী হবে বলুন তো? ডিরেক্ট এক্সপেন্সেস। কারণ কি এই ডিরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে কি, যেটা হচ্ছে বক্রম কি আপনি টাচ করতে পারতেছেন ভেতরে না, ছোটোখাটো এরকম যে খরচগুলো আছে এগুলো হবে ডিরেক্ট এক্সপেন্সেসের ভেতরে আসবে। আর হচ্ছে যেগুলো সরাসরি আপনার ডিরেক্ট ম্যাটেরিয়াল ট্রেস করতে পারতেছেন ওই প্রোডাক্টে, ওইটা ছাড়া সম্ভব না, সেগুলো হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। এখানে পার্থক্যটা কিন্তু সূক্ষ্ম, আমাদের পার্থক্যগুলোকে একটু বুঝতে হবে, ঠিক আছে? আগে আমরা পুরা অংশটু শেষ করি, আশা করি তারপর আপনারা বুঝতে পারবেন। এরপর হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স কোনগুলো দেখুন তো। দিস ইনক্লুড এনি এক্সপেন্ডিচার আদার দ্যান ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড ডিরেক্ট লেবার ডিরেক্টলি ইনকার্ড অন এ স্পেসিফিক প্রোডাক্ট অর জব, কস্ট অফ হায়ারিং স্পেশাল মেশিনারি অর প্লান্ট। মনে করুন আমরা যে কোনো একটা স্পেশাল একটা মেশিনারি কী করলাম, নতুন করে ইনস্টল করলাম বা হায়ার করলাম প্রোডাকশানের জন্য, তো এই যে খরচটা হবে, এই খরচটা কি হবে তখন? ডিরেক্ট এক্সপেন্সেস। কস্ট অফ স্পেশাল মোল্ড, আবার ডিজাইন আর প্যাটার্নস। হ্যাঁ, কস্টই তো, মানে এই যে ডিরেক্ট এক্সপেন্সেস যেটা, এই ডিরেক্ট এক্সপেন্সেস বলতে কস্ট অফ স্পেশাল মোল্ড, ডিজাইনস অ্যান্ড প্যাটার্নস। এখানে ডিরেক্ট এক্সপেন্স আমরা বলতেছি কারণ এটা এক্সপেন্স হলেও এক্সপেন্স থেকে আসলে কস্টে কনভার্ট হচ্ছে। বুঝতে পারছেন? এক্সপেন্স বলতে সাধারণত দেখুন, এক্সপেন্স বলতে তো আমাদের ক্যাশ আউটফ্লো বোঝাচ্ছে। এই ক্যাশ আউটফ্লোর যেগুলো অ্যাসেটে হয় সেইগুলো হচ্ছে কস্ট, আবার যেগুলো শুধুমাত্র ওই এক্সপেন্সে থাকে, যেগুলোকে কোনোদিন অ্যাসেটে কনভার্ট হবে না, সেগুলো কি হবে? এক্সপেন্স হয়ে যাবে। বুঝতে পারছেন? বিষয়টা অনেকটা এরকম, মানে বিভিন্ন স্টেপ থাকে তো। ক্যাশ আউটফ্লো, ক্যাশ আউটফ্লো সমান সমান কী হবে বলুন তো? ক্যাশ আউটফ্লো হলেই তো সেটা এক্সপেন্স হয়ে যাচ্ছে, তাই না? এরপরে দেখুন, একটা হচ্ছে অ্যাসেট আর একটা হচ্ছে নন অ্যাসেট। যেটা অ্যাসেট হবে এটা আসলে কস্ট, আর যেটা আসলে কখনো অ্যাসেট হবে না সেটা এক্সপেন্সই থাকবে। আচ্ছা, এটাকে আগে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইবার দেখেন বোঝেন কিনা। আমাদের ক্যাশ যখন চলে যাচ্ছে, ক্যাশ চলে গেলেই কি হচ্ছে বলুন তো? এক্সপেন্স হয়ে যাচ্ছে না? ক্যাশ যখন চলে যাচ্ছে। এরপরে দেখুন,
এই ক্যাশটা যখন চলে গেল, এটা কি যখন কখনো অ্যাসেটে কনভার্ট করা সম্ভব না, যখন অ্যাসেটে কনভার্ট করা সম্ভব না তখন এটা কিন্তু এক্সপেন্সই থাকবে, কিন্তু ওটাকে যদি কখনো অ্যাসেটে কনভার্ট করা সম্ভব হয় তাহলে কস্ট হয়ে যাবে। যেমন আমরা ম্যানেজারকে যখন স্যালারি দিই তখন কি কোনোভাবে ওই স্যালারিকে আমরা অ্যাসেট করতে পারি? পারি কিছু? পারি না। কিন্তু একটা প্রোডাক্ট তৈরি করলাম, প্রোডাক্ট তৈরি করার পরে ওই প্রোডাক্টটা বিক্রি হলো না, তখন আমরা ক্লোজিং স্টকে রেখে দিই না? ক্লোজিং স্টক যখন রেখে দিই ওর একটা দাম আছে না? অ্যাসেট না আমাদের, তাই না? এটা হচ্ছে কি অ্যাসেট আমাদের? ওই হচ্ছে আপনার যেটাকে বলি যে যত কম সময়ে আমরা ক্যাশে কনভার্ট করতে পারবো, তাই না? এটা হচ্ছে লিকুইড অ্যাসেটের ভিতরে আসে না, কিন্তু হচ্ছে কি আপনার কারেন্ট অ্যাসেট, যেটা কারেন্ট অ্যাসেটের ভিতরে কিন্তু আসতেছে। বুঝতে পেরেছেন? এই জন্য ক্যাশ আউটফ্লো মানে আপনার পকেট থেকে যখন ক্যাশ চলেই যাচ্ছে তখন ওইটা কি হয়ে যাচ্ছে বলুন তো? এক্সপেন্স হয়ে যাচ্ছে। এখন এক্সপেন্স হয়ে যাওয়ার পরে দেখতে হবে আসলে ওটা কি কখনো অ্যাসেটে কনভার্ট হবে নাকি হবে না। যদি অ্যাসেটে কনভার্ট হয় তাহলে কস্ট হবে, আর যদি কখনো কোনো দিন অ্যাসেটে কনভার্ট না হয় তাহলে এক্সপেন্স হবে। ক্লিয়ার? এই যে এক্সপেন্সটা, এটা কি অ্যাসেটে কনভার্ট হয় না, এই কারণে এটা আমরা কস্টের ভেতরে নিয়ে যাচ্ছি। ক্লিয়ার? এবার তার মানে ডিরেক্ট এক্সপেন্স কোনগুলো তাহলে বলুন তো? হ্যাঁ, মানে ডিরেক্ট এক্সপেন্স বলতে এই ক্ষেত্রে আমাদের যেগুলো পরবর্তীতে আমাদের কস্টে আসবে, আর ডিরেক্ট এক্সপেন্স বলতে এটা সেটাই বোঝাচ্ছে যেটা আসলে আমাদের প্রোডাকশানের সাথে সরাসরি জড়িত, ঠিক আছে, এবং যেটা ছাড়া আমাদের প্রোডাকশান পসিবল ছিল না, ঠিক আছে। এটা দেখুন এই পার্থক্যগুলো আমরা ইনডিরেক্টটা পড়ে ফেললি তারপর একটু মানে সহজ হবে। এরপরে দেখুন ফ্যাক্টরি আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওভারহেড মানে হচ্ছে আনুষঙ্গিক খরচ বা ইনডিরেক্ট এক্সপেন্সেস। ওকে, সর্বপ্রথম কোনটা আছে দেখুন তো? এই চারটা প্রথমে একবার দেখুন আপনারা বোঝেন কিনা। এখানে দেখুন সব কিছুই কিন্তু ইনডিরেক্ট, কোনো কিছু ডিরেক্ট না। বুঝতে পারছেন কিছু? দেখেন তো, আমরা সর্বপ্রথম বলেন প্রথমে ছিল এইটা হচ্ছে কি ফ্যাক্টরি আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওভারহেড মানে কি বলুন তো? আনুষঙ্গিক খরচ। তার মানে ওভারহেড বলতে আমরা সবসময় মনে করব কোনটা? আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেইটা। তো একটা জিনিস লক্ষ্য করুন তো, আমাদের আনুষঙ্গিক খরচের ভেতরে আমরা এটাকে 3 ভাগে ভাগ করছি। এক নম্বর হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট এক্সপেন্সেস। ইনডিরেক্ট, এখানে একটা জিনিস একটু দেখছেন যে আমরা বোল্ড লাল দাগ দিয়ে বোল্ড করে দিছি, ইটালিক করে দিছি। এখানে এই জিনিসটাই হচ্ছে এটা ডেফিনেশনের মূল জিনিস। যেমন দিস ক্যান নট বি ট্রেসড ডিরেক্টলি টু স্পেসিফিক ইউনিটস প্রডিউসড। যেমন মনে করুন এইটার ভেতরে সার্কিট আছে না, এই সার্কিটকে আমরা ডিরেক্টলি ট্রেস করতে পারছি, বুঝতে পারতেছি। এটা না খুললে কি বোঝা যাবে? এই শার্টের ভেতরে মনে করেন কলারে বক্রম দেওয়া আছে না, এটাকে মনে করেন শার্ট যদি আমি কেটে না ফেলি তাহলে বোঝা যাবে? বোঝা যাবে না। এই যে বিষয়গুলো আছে এইগুলো কি হবে? ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে। এবার দেখুন ইনডিরেক্ট লেবার কোনটা? যারা সরাসরি কিন্তু প্রোডাকশান করবে না। যেমন স্যালারি অফ ফ্যাক্টরি ক্লার্কস। ফ্যাক্টরি ক্লার্কস মানে হচ্ছে
ওই যে যারা ফ্যাক্টরিতে হিসাবের কাজ করে না, ওরা কি সরাসরি এসে ওই প্রোডাকশন ইউনিটে কাজ করতেছে? হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ যারা কাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে প্রোডাক্ট তৈরির পরে ফিনিশড প্রোডাক্ট নিয়ে যারা সেল মানে ডিল করে। আর ক্লার্ক হচ্ছে স্যালারি অফ ফ্যাক্টরি ক্লার্কস। ক্লার্ক হচ্ছে কাজ করবে আপনার ওই যে ফ্যাক্টরির যে যাবতীয় জিনিস আছে, ফ্যাক্টরির প্রোডাক্ট আসা থেকে শুরু করে ওই প্রোডাক্টের সব কিছুর যে হিসাব যারা রাখে ওইকে ক্লার্ক বলে। ঠিক আছে? এই ক্লার্ক জেনারেল হেল্পার্স, অনেকে হেল্প করে না, যে কিন্তু সরাসরি এটা তৈরি করতেছে না কিন্তু মনিটরিংয়ে আছে। ক্লিনার্স, ক্লিনার যে সে কি সরাসরি তৈরি করতেছে কিন্তু পরোক্ষভাবে সেটা কাজটাকে সহায়তা করতেছে। তারপরে আছে দেখুন ইনডিরেক্ট এক্সপেন্সেস। ইনডিরেক্ট এক্সপেন্সেসের ভিতর কি আছে? যেসব খরচগুলা ডিরেক্টলি আমরা কি করতে পারবো না, প্রোডাক্টের ভেতরে ইনক্লুড করতে পারবো না কিন্তু প্রোডাক্ট তৈরি করার জন্যই আসবে। রেন্ট দেওয়া লাগে না গোডাউনের, ইন্স্যুরেন্স, প্রপার্টি ট্যাক্সেস, আপনি যে প্রপার্টিতে কাজ করতেছেন তার ট্যাক্সেস, ডেপ্রিসিয়েশন, পাওয়ার, লাইট, হিট, মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার। এই সকল যে পরোক্ষ খরচগুলো, এই পরোক্ষ খরচগুলো কোথায় আসবে? ইনডিরেক্ট এক্সপেন্সেসে। এরপরে দেখুন সেলিং, ডিস্ট্রিবিউশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে যারা এই যে ফিনিশড প্রোডাক্টটা আছে না, এই ফিনিশড প্রোডাক্টটা নিয়ে যখন যারা সেলের কাজ করবে বা এইটাকে যখন ডিল করবে তারাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের এখানে আসবে। দেখুন এখানে কী কী বলছে। সেলিং মানে তো বুঝছেন, যারা সেলিংয়ের কাজ করছে। ডিস্ট্রিবিউশন মানে তো বুঝবেন, ডিস্ট্রিবিউশন চ্যানেলে যারা আছে তারা ডিস্ট্রিবিউশন চ্যানেলের কাজ করতেছে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ইনক্লুড অল কস্ট অ্যাসোসিয়েট উইথ দ্য জেনারেল ম্যানেজমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন। এখানে একটা জিনিস দেখছেন, জেনারেল ম্যানেজমেন্ট, সাধারণ ম্যানেজমেন্ট আছে না, যারা ওই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লেআউটটা সেট করে, ওইটাকে বলা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। এই জেনারেল ম্যানেজমেন্ট যে একটা অর্গানাইজেশনের যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের ভিতরে আসবে। যেমন দেখুন ফিজ অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টরস থাকে না, তাদের যে ফি, চেয়ারম্যান স্যালারি, যদি আসলে কোম্পানি যে কোনো চেয়ারম্যানকে যদি কোনো স্যালারি দেওয়া হয়, এইগুলো আর কি। আর সেলিং তো বুঝছেন, সেলিংয়ের খরচ। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যখন ডিস্ট্রিবিউট করতে যাচ্ছি তখন এই ডিস্ট্রিবিউটের জন্য হয়তো আমাদের ভেহিকলস লাগতেছে, বা অন্য কোনো ব্রিজ পার হতে গেলে ব্রিজের টোল দিতে হচ্ছে, বা অন্য কোনো যদি খরচ থাকে সেগুলা। আচ্ছা, আজকে এই এক প্রকার থাক, কারণ এই আইটেমগুলো একটু কঠিন বেশিরভাগ পড়লে আপনারা হচ্ছে বিষয়গুলো হয়তো বা ট্রেস করাটা একটু কঠিন হবে। কেমন? আজকে তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে ম্যানেজারাল অ্যাকাউন্টিং নাকি শেষে যেটা পড়লাম এটা কোনটা? কস্ট ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু নেচার বা ন্যাচারাল ক্লাসিফিকেশন অফ কস্ট। তারপরে ন্যাচারাল ক্লাসিফিকেশন অফ কস্ট কত প্রকার? 5 প্রকার। 5 প্রকারের ভিতরে ডিরেক্ট ম্যাটেরিয়াল মানে তো বোঝেন, যেটা সরাসরি ট্রেস করতে পারবেন। ডিরেক্ট লেবার, যারা সরাসরি পণ্যটা তৈরির কাজ করবেন। আর ডিরেক্ট এক্সপেন্সেস কোনটা? যে এক্সপেন্সটা এই ডিরেক্ট আপনার ম্যাটেরিয়াল এবং লেবার ছাড়াও ওই প্রোডাক্ট তৈরি করার জন্য আবশ্যক। যেমন মনে করেন বিভিন্ন জিনিসের রয়্যালিটি আছে না, রয়্যালিটি বা আচ্ছা আপনার এই যে বই বিক্রি হয়, বইয়ের রয়্যালিটি কীভাবে দেয় বোঝেন? কপিরাইট। হ্যাঁ, কপিরাইট কেমন? মনে করুন আমি একটা বই লিখলাম, বই লেখার পরে আমি প্রকাশকের সাথে হয়তোবা যে কোনো একটা চুক্তি করব, বা প্রকাশক আমাকে যে কোনো একটা টাকা দিবে, হয়তোবা মনে করেন আমাকে 50,000 টাকা দিল। এটা হচ্ছে এই বইটা তিনি 1 বছর ছাপাবেন এবং বিক্রি করবেন। এখন এই 1 বছর প্রকাশক যদি 1 কোটি কপিও ছাপিয়ে বিক্রি করে সেটা তার ব্যাপার, কিন্তু আমি তার সাথে একটা ফিক্সড এগ্রিমেন্টে আসব যে আমি আপনাকে এই বইটার রয়্যালিটি দিব 1 বছরের জন্য, 1 বছর আপনি এই বইটা যত খুশি কপি বিক্রি করবেন, এটা আপনার ইচ্ছা। বুঝতে পারছেন? এখন একটা জিনিস দেখুন, ওই প্রকাশক যখন বইয়ের ডিরেক্ট ম্যাটেরিয়াল, বইয়ের কি কাগজগুলো, তারপরে আছে ডিরেক্ট লেবার কি যারা বইটাকে কেটে ভালো করতেছে, আর এই ডিরেক্ট এক্সপেন্স হচ্ছে ওই যে রয়্যালিটি আছে না বা কপিরাইট আছে না, ওই কপিরাইট এইটা বইয়ের লেখককে যে টাকা দিতে হচ্ছে সেটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস। বুঝতে পারলেন? এটা ডিরেক্ট এক্সপেন্সেস। আর ফ্যাক্টরি ওভারহেড বলতে আনুষঙ্গিক যে খরচগুলা, মনে করেন ওর বইয়ের দোকানে একজন গার্ড আছে, হয়তোবা তাকে ঢুকতে গেলে দারোয়ান আছে, ওই দারোয়ানের বেতনটা, ঠিক আছে।
আবার হয়তো বা একটা হেল্পিং হ্যান্ড একটা ছেলে রাখা আছে যে হয়তো বা সবাইকে চাটা এনে দেয় কিন্তু কোনো বই খাতার কাজ করে না, তারটাই হচ্ছে আপনার ওই ফ্যাক্টরি ওভারহেডের ভেতরে আসবে। সেলিংয়ের জন্য আমাদের যে খরচ সেটা সেলিংয়ে আসবে। ডিস্ট্রিবিউশন মানে তো বোঝেন আপনারা যে আমরা সব জায়গায় এটা পাঠাবো, রাজশাহীতে পাঠাবো, রংপুরে পাঠাবো, চিটাগাংয়ে পাঠাবো, এটা যা ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের যে খরচ হবে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ খরচে আসবে কোনটা? জেনারেল ম্যানেজমেন্টে যত খরচ সেটা আমাদের কোথায় আসবে? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডে আসবে। ঠিক আছে, তার মানে ন্যাচারাল ক্লাসিফিকেশনে এই 5টাই হচ্ছে আমাদের পার্থক্যের ভিত্তি। আর এরপরে যেটা আসছে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে কস্ট বিহেভিয়ার, মানে কস্ট ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু কস্ট বিহেভিয়ার। আপনাদের যে শিট দিব গ্রুপে আমি শিটটা দিয়ে দিব, পিডিএফটা আবার পোর্টালে আপলোড করে দেব, আপনারা করবেন। আজকে যতটুকু পড়ানো হয়েছে এগুলো একটু ভালো করে পড়বেন। নেক্সট ক্লাসে এর পরের যে অংশটুকু আছে কস্ট বিহেভিয়ার, এই 3টা খুব ভালো করে পড়ে আসবেন। ঠিক আছে? হ্যাঁ, এইটার উপর ভিত্তি করে কি আমাদের দেখেন কস্ট শিটটা কেমন। এই আমাদের কস্ট শিটে না এই খরচগুলোকে পৃথক করে এক একটা কস্ট নির্ণয় করতে হবে না, এই জন্য আমাদের এইটা হচ্ছে এখন থেকেই শেখা দরকার। মানে আমাদের এই কস্ট অ্যাকাউন্টিংয়ের এই আইটেমগুলোর ডিফারেন্স কিন্তু খুব কম, খুব সূক্ষ্ম ডিফারেন্স, এই জন্য একটু আগে থেকে আপনি একটু ভালো করে প্র্যাকটিস করেন। আমি আপনাদের এই শিটটা গ্রুপে দিয়ে দিব, পোর্টালে দিয়ে দিব, আজকেই পাবেন। এই দেখেন আপনি যখন ডিরেক্ট ম্যাটেরিয়ালে কয়টা স্টেপ আছে দেখছেন, এরপরে ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমড হচ্ছে, এরপরে ডিরেক্ট ওয়েজেস সব কিছু দিয়ে প্রাইম কস্ট আসতেছে। এই প্রাইম কস্টকে আবার ক্লাসিফাই করে আমরা কি পাচ্ছি? এই প্রাইম কস্ট থেকে দেখুন আরও অনেক আইটেম যোগ বিয়োগ করে আমরা ফ্যাক্টরি কস্ট পাচ্ছি। ঠিক আছে, এই ফ্যাক্টরি কস্টের থেকে আবার অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অন্য কিছু যোগ করে কস্ট অফ প্রোডাকশন পাচ্ছি। এই কস্ট অফ প্রোডাকশনের সাথে আবার স্টেপ বাই স্টেপ সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, কস্ট অফ সেলস ইত্যাদি যোগ করে সেলস পাচ্ছি। বুঝতে পেরেছেন? এই স্টেপগুলো করার জন্য আপনার ওই খরচগুলো কোনটা কি এইটা জানা আবশ্যক, এই কারণে আমরা এগুলো শিখছি। না, আমি বলছি আপাতত নেক্সট ক্লাসের জন্য ওইটা, কিন্তু আমাদের সবগুলোই পড়তে হবে। এই শিটে যতগুলোই আছে কোনোটা বাদ দেওয়ার উপায় নাই। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে কস্ট ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু কস্ট বিহেভিয়ার। এই কারণে আপনাকে বলছি যে এইটা পড়ে আসতে। কেমন? আপনারা নেক্সট ক্লাসে শুধু একটা জিনিসই পড়ে আসেন, বেশি পড়া দিলে আবার আপনারা হচ্ছে কি ডিমোটিভেটেড হয়ে যাবেন। শিটেই আছে, একটু শিটে খুঁজে নিয়ে পড়ে নেবেন। মানে এখানে 2 নাম্বারেরটা। ঠিক আছে, আর বাকিগুলো আমরা 1 বাই 1 ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।